থার্স্টি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বে আলোচনা হচ্ছে কমেডি অফ এরার্স, উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি কমেডি। ভেবে দেখতে পারেন চ্যানেলের প্রতি বৃহস্পতিবারের যে স্পেশাল পর্ব অর্থাৎ থার্স্টি থার্সডের তার দ্বিতীয় পর্ব কমেডি অফ এরার্স। তো শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি অফ এরার্স। শুরু হলো। সাইরাকিউস আর এফিসাস এই দুটি রাজ্য খুবই কাছাকাছি। নানান কারণে এদের মধ্যে গোলযোগ লেগেই থাকতো। ইদানিং দুই রাজ্যের ডিউকের মধ্যে বাণিজ্যিক কারণে মনোমালিন্য হয়। এফিসাসের ডিউক এই মর্মে এক আইন চালু করেছেন যে সাইরাকিউসের কোনো নাগরিক যদি এফিসাস বন্দরে আসে তবে তার সমস্ত টাকা পয়সা কেড়ে নেওয়া হবে, তারপর তাকে ডিউকের কাছে পাঠানো হবে। তার শাস্তি হবে প্রাণদণ্ড। এই শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে যদি এফিসাসের কোনো নাগরিক বন্দির হয়ে 1000 মোহর জরিমানা দিতে হয়। সাইরাকিউসের এক বৃদ্ধ বণিক এফিসাসে এসে উপস্থিত হলেন। এখানকার এই অদ্ভুত আইনের কথা তার জানা ছিল না। তিনি সহজভাবেই নিজের সত্য পরিচয় দিলেন এবং সঙ্গে সঙ্গে তার যথাসর্বস্ব কেড়ে নিয়ে প্রহরীরা তাকে ডিউকের সামনে হাজির করল। ডিউকের মুখে এই নিষ্ঠুর আইনের কথা শুনে ইজিয়ান তো হতবুদ্ধি হয়ে পড়লেন। এই বিদেশ বিভুঁইয়ে কে তার হয়ে 1000 মোহর জামিন দিতে যাবে? সুতরাং এটা খুবই পরিষ্কার ব্যাপার যে আজই সন্ধ্যায় ইজিয়ানের মাথা কাটা যাবে। মহামান্য ডিউক বন্দির মৃত্যুর আদেশ জারি করার পর বন্দির জীবন ইতিহাস শুনতে চাইলেন, জানতে চাইলেন যে কেন বন্দি এফিসাসে এলেন। এবার বন্দি ধীরে ধীরে তার জীবনের করুণ কাহিনী মহামান্য ডিউককে শোনাতে আরম্ভ করলেন। ইজিয়ান বললেন, মরতে আমি ভয় পাই না, কেননা দুঃসহ দুঃখে আমার জীবন ক্লান্ত, পরিশ্রান্ত। আমার জন্ম সাইরাকিউসে। আমি বড় হবার পর বাণিজ্যকেই আমার জীবনের বৃত্তি হিসেবে বেছে নিলাম। বিবাহিত জীবনে আমি ছিলাম খুবই সুখী। ব্যবসার খাতিরে আমাকে এপিডামনাসে যেতে হয়েছিল। সেখানে দেখতে দেখতে 6 মাস কেটে গেল, তবুও আমার কাজ শেষ হলো না। আমাকে আরও বেশ কিছুদিন এপিডামনাসে কাটাতে হবে বুঝে আমি আমার স্ত্রীকে আমার কাছে আনলাম। এখানে আসার পর আমার স্ত্রী 2টি শিশুপুত্র সন্তানের জন্ম দিল। 2টি ছেলেই হয়েছিল অপূর্ব সুন্দর, আর তাদের দুজনের মধ্যে আকৃতির এত বেশি রকম সাদৃশ্য ছিল যে আমরা মা বাবা হয়েও তাদের চিনতে ভুল করতাম। আবার যমজ সন্তানদের যেদিন জন্ম হয় ঠিক সেদিনই আমার বাড়ির কাছেই এক গরিব মহিলাও 2টি যমজ ছেলে জন্ম দেন। প্রকৃতির অদ্ভুত খেয়াল, এই 2টি শিশুর মধ্যেও কোনো রকম তফাৎ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এদের মা সন্তান প্রসব করেই মারা যায়। তখন আমি দয়াপরবশত সেই অনাথ শিশু দুটোকে বাড়িতে নিয়ে আসি, আর মনে মনে ঠিক করি যে এরা দুজন বড় হয়ে আমার 2 ছেলের কাজ করবে। আমার নিজের ছেলেদের নাম রাখলাম অ্যান্টিফোলাস, বড় অ্যান্টিফোলাস আর ছোট অ্যান্টিফোলাস, আর অনাথ ছেলে দুটির নাম দিলাম দ্রোমিও, বড় দ্রোমিও আর ছোট দ্রোমিও। কয়েক বছর কাটবার পর আমার স্ত্রী দেশে ফিরবার জন্য ব্যগ্র হয়ে উঠলেন। তিনি প্রতিদিনই আমাকে এজন্য তাগাদা দিয়ে চলেছেন। অনিচ্ছা সত্ত্বেও আমাকে রাজি হতে হলো। আমি দেশে ফেরার পর সব ঠিকঠাক করে ফেললাম। আমার জীবনের চাকাটি আলো থেকে অন্ধকারের দিকে গড়িয়ে গেল। কোনো এক অশুভ মুহূর্তে আমি আমার স্ত্রী এমিলিয়া আর যমজ ছেলেদের মানে বড় অ্যান্টিফোলাস, ছোট অ্যান্টিফোলাস, বড় দ্রোমিও, ছোট দ্রোমিওকে নিয়ে নিজে জাহাজে উঠলাম। কিছুটা পথ আমরা সমুদ্রের রূপ রং দেখতে দেখতে ঢেউয়ের তালে তালে দুলে দুলে ভালোই কাটালাম। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল। শুরু হলো ঝড়ের তাণ্ডব লীলা। তখন আকাশ, বাতাস, সমুদ্র সব মিলে যেন পাল্লা দিয়ে তর্জন গর্জন শুরু করলো। এই সঙ্গে মুষলধারায় নামলো বৃষ্টি। জাহাজকে আর বাঁচানো যাবে না বুঝে নাবিকরা ছোট ছোট ডিঙা নৌকা দিয়ে পালালো। তারা বিপদের সময়ে তাদের প্রভুর কথা একবারও ভাবলো না। ছোট ছোট 4টি শিশু সন্তান আর এমিলিয়াকে নিয়ে কী করব বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে একটা উপায় পাওয়া গেল। জাহাজে একটা বাড়তি মাস্তুল ছিল, তার একদিকে এমিলিয়া, ছোট অ্যান্টিফোলাস আর ছোট দ্রোমিওকে ভালো করে বেঁধে ফেললাম। এমনভাবে আমরা মাস্তুলে বসলাম যাতে ভারসাম্য বজায় থাকে। এইভাবেই হাবুডুবু খেতে খেতে অকুল সাগরে ভেসে চললাম। কিছুক্ষণ পরেই 2খানি জাহাজ দেখলাম। প্রাণটা আশায় নেচে উঠল। জাহাজ দুটি আমাদের সাহায্য করবার জন্যই আসছে মনে হয়। প্রাণপণে জল টেনে চলেছি। ঝড় অনেকটা শান্ত এসেছে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বিধি বিরূপ, শেষ মুহূর্তে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল।
জ্বরের নিচে এক পাহাড়ের ধাক্কায় আমাদের মাস্তুলটা মাঝখান দিয়ে দু টুকরো হয়ে গেল। নিমেষের মধ্যে আমি আমার স্ত্রী, পুত্র, ছোট অ্যান্টিফোলাস আর ছোট দ্রমিওর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। স্রোতের টানে আমার চোখের সামনে দিয়ে তাদের ভাঙা মাস্তুলটি বিপরীত দিকে চলল। আমি নিরুপায় হয়ে শুধু দেখলাম। আমার সঙ্গে রইল বড় অ্যান্টিফোলাস আর বড় দ্রমিও। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে করতে দূর থেকেই দেখলাম একটা জাহাজ থেকে নৌকো যোগ অ্যামেলিয়াকে সঙ্গে নিয়ে বাচ্চা দুটি সময় তুলে নিল। খানিকটা আশ্বস্ত হলাম। মনে হলো জাহাজটা করিন্থের। কিছুক্ষণের মধ্যেই আমি অপর জাহাজটির কাছে এসে পড়লাম। তারা আমাদের জাহাজে তুলে নিল। আমার পরিচয় জানতে পেরে তারা আমাকে যথেষ্ট অভ্যর্থনা জানালো। তাদের সহৃদয় ব্যবহারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। যথাসময়ে তারা আমাকে সাইরাকিউস বন্দরে নামিয়ে দিল। সেই থেকে আজ পর্যন্ত আমি আমার স্ত্রী ও সন্তানদের নানাভাবে অনুসন্ধান করেছি, কিন্তু তাদের দেখা পাইনি। যাই হোক, এমনিভাবেই আমার দিন কেটে যাচ্ছিল। এদিকে বড় অ্যান্টিফোলাস আর বড় দ্রমিওর বয়স 18 বছর পূর্ণ হলো। তারা তখন মা ভাইকে খুঁজে বার করবার জন্য অসিস হয়ে উঠল। তাদের তো আর বাধা দেওয়া যায় না, তারা যুবক হয়ে উঠেছে। ভাগ্যের বিড়ম্বনায় আমরা সাহসী, মনটা যেন কুঁকড়ে গিয়েছিল। আমি এই শেষ অবলম্বনটুকু ছাড়তে পারছিলাম না কিছুতেই। ভয়, যদি এদেরও হারাই। কিন্তু শেষ পর্যন্ত যুবকের কাছে বুড়োকেই হারতে হলো। বড় অ্যান্টিফোলাস আর বড় দ্রমিওর পীড়াপিড়িতে আমি বাধ্য হয়ে তাদের ছেড়ে দিলাম। মনের মধ্যে সেই সঙ্গে একটা নতুন আশাও উঁকি মারল, আবার হয়তো এমিলিয়াকে দেখতে পাবো। কেননা আমার মনের স্থির বিশ্বাস ছিল যে তারা এখানেই থাক, অবশ্যই জীবিত আছে। দেশে ফিরবার সুযোগ না পেয়ে দুঃখে কষ্টে নিরুপায় হয়ে হয়তো বিদেশে পড়ে আছে। তারা রওনা হয়ে যাবার পরের দিন থেকেই আমি তাদের ফিরবার দিন গুনতে শুরু করলাম। দিন গেল, মাস পূর্ণ হলো, বছর ঘুরে এলো। দেখতে দেখতে আরও 1 বছর কাটালাম। এবার আর আমার ধৈর্যের বাঁধ রাখতে পারলাম না। বৃদ্ধ বয়সে আমি মরিয়া হয়ে উঠলাম। আমি আবার আমার তল্পি তল্পা নিয়ে জাহাজে উঠলাম। সুদূর গ্রীসে গেলাম। এশিয়ার বন্দরে বন্দরে ঘুরলাম। দীর্ঘ 5 বছর দরজায় ঘুরে ঘুরে নিরাশ হয়ে বাড়ির পথে ফিরছি। তাদের দেখা পাবো না জেনেও এভিসাসে নামলাম, কেননা কোনো জায়গায় আমি না দেখে দেশে ফিরতে পারি না। এই দিনটি আমার গল্পের শেষাংশ। এর পরবর্তী অংশটুকু আপনারা সচক্ষেই দেখতে পাবেন। তবে মৃত্যুর আগে যদি আমি জেনেও যেতে পারতাম যে আমার স্ত্রী সন্তানরা আছে, তারা হারিয়ে যাননি, তাহলেই আমি সুখী হতাম। অসহায় ইজিয়ান এভাবেই তার জীবন কাহিনী শেষ করলেন। ভাগ্যহীন পিতার এই মর্মান্তিক কাহিনী শুনে ডিউকের মন ভিজে গেল। তিনি দয়াপরবশত ইজিয়ানকে সেই পুরো দিনটি সময় দিলেন। এই সময়ের মধ্যে তিনি যদি তার জরিমানার টাকা যেভাবেই হোক জোগাড় করতে পারেন, তবেই তার মৃত্যুদণ্ড মকুব করা হবে। গল্প এখানেই শেষ নয়। ঠিক এই দিনেই অন্য দিনের নাটকও জমে উঠেছে। উত্তাল সমুদ্রের বুকে মাস্তুলের যে অংশটায় ইজিয়ানের স্ত্রী, পুত্র আর ছোট দ্রমিও ছিল, সেখান থেকে তাদের জাহাজে তুলে নিয়েছিল একদল জলদস্যু। তারা এফিসাসের বন্দরে এসে এমিলিয়াকে ছেড়ে দিল আর ছেলে দুটিকে এক ধনী যোদ্ধার কাছে বিক্রি করে দিল। এই যোদ্ধা এফিসাসের ডিউকের কাছে। ডিউক তার কাকার কাছ থেকে ছেলে দুটিকে দেখে খুব খুশি হলেন। পরে কাকার কাছ থেকে আবদার করে তিনি ছেলে দুটিকে চেয়ে নিলেন। দেখতে দেখতে তারা বড় হয়ে উঠল। ডিউক তাদের নানাভাবে শিক্ষিত করে তুললেন। অ্যান্টিফোলাসকে ডিউক সৈন্য বিভাগের উচ্চ পদে বহাল করলেন। অ্যান্টিফোলাসও নানাভাবে যোগ্যতা দেখিয়ে পদমর্যাদা আরও বাড়িয়ে তুললেন। ডিউক খুশি হয়ে তাকে সুন্দর বাড়িঘর করে দিলেন। এফিসাসের এক অভিজাত বংশের সুন্দরী মেয়ে আদ্রিয়ানার সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেন। নতুন বাড়িতে এখন ছোট অ্যান্টিফোলাসের স্ত্রী তার ভৃত্য দ্রমিওর সঙ্গে থাকেন। এত ঐশ্বর্য আর সম্মানের মধ্যে থেকেও অ্যান্টিফোলাস মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়েন। সবই হলো, কিন্তু কোথায় গেল তার অভাগিনী মা, যার মুখখানি আজও অস্পষ্টভাবে বেসে ওঠে চোখের সামনে? নিয়তির খেলাবোঝা ভার। মিলনের মধুর ছবিটি ভেঙে চুরমার করতেও তার সময় লাগে না। আবার স্রোতের টানে ভেসে যাওয়া বিচ্ছিন্ন অংশ জুড়ে দিতেও সে ওস্তাদ হয়ে আছে। কারাগারে বসে বৃদ্ধ ইজিয়ান যখন অসহায়ভাবে মৃত্যুর ক্ষণ গুনছেন, চারিদিক থেকে নিরাশার ঘোর অন্ধকার যেন তাকে চেপে ধরেছে। পৃথিবীতে কোথাও যেন এক বিন্দু আলো নেই তার জন্য। ঠিক সেই সময়ে এফিসাসে তার নিজের ছেলে দুটি এবং পালিত ছেলে দুটি, যাদের জন্যই তিনি শোকাহত, তারা সবাই দৈববলে উপস্থিত। ভাগ্যদেবী এবার তার দিকে প্রসন্ন দৃষ্টিপাত করলেন। বড় অ্যান্টিফোলাস আর বড় দ্রমিও মা ভাইয়ের খোঁজে সেদিনই এফিসাসেই বন্দরে এসে পৌঁছয়। কিন্তু সৌভাগ্যক্রমে এফিসাসের নিষ্ঠুর আইনের জালে তাদের ধরা পড়তে হয়নি। কেননা এফিসাসে আসার সময়ে এক সহৃদয় ভদ্রলোকের সঙ্গে জাহাজে তাদের পরিচয় হয়। অ্যান্টিফোলাস সিরাকিউসের বাসিন্দা। প্রসঙ্গক্রমে একথা জানতে পেরে ভদ্রলোক আগে থেকেই
তাদের এপিসাসের নতুন আইনের কথা জানিয়ে দিলেন। এর ফলে তারা প্রথমেই আত্মপরিচয় গোপন করে বিপদের হাত থেকে নিষ্কৃতি পেলেন। অ্যান্টিফোলাস এপিসাসে আসার পর শুনতে পেলেন যে সাইরাকিউসের এক বৃদ্ধ বণিক সেই দিনেই এপিসাসে এসেছেন এবং তাকে এখন প্রাণদণ্ডের জন্য ডিউকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্টিফোলাস তার দেশের বৃদ্ধটির কথা শুনে খুবই দুঃখিত হলেন, কিন্তু তিনি ধারণাও করতে পারলেন না যে এই বৃদ্ধ তাঁরই বাবা। ইজিয়ানের যমজ ছেলে দুটি অবিকল একরকম দেখতে হয়েছিল, এমনকি তাদের নামও এক। আবার এদের চাকর দুটিও যমজ, তারাও দেখতে একই রকম এবং তাদের নামও এক। এফিসাস শহরে এরা সবাই একত্রিত হলেন, কিন্তু দুঃখের বিষয় এরা কেউই কাউকে চেনেন না। স্বভাবতই আকৃতি ও নামের মিল তাদের মধ্যে এক ভ্রান্তির গোলযোগ সৃষ্টি করলো। এই ভ্রান্তির জট খুলতে খুলতে গল্প ধীরে ধীরে রসঘন এক মিলনান্তক নাটকে পরিসমাপ্তির দিকে নিয়ে চলল। এপিডেমনাবাসী পরিচয় দিয়ে সাইরাকিউসের অ্যান্টিফোলাস বন্দরের আতঙ্ক থেকে মুক্তি পেলেন। এবার তিনি তার চাকর দ্রমিওকে জিনিসপত্র নিয়ে আর টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিলেন দিনেল সেন্টার হোটেলে। জাহাজের বন্ধুটির কাছেই তিনি এই হোটেলের নাম শুনেছিলেন। দ্রমিওকে যে হোটেলের ব্যবস্থা করতে বলে তিনি এফিসাস শহরটি একটু ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লেন। অ্যান্টিফোলাস আর দ্রমিওর প্রভুকৃত্য সম্বন্ধ হলেও তাদের মধ্যে একটা সহজ মধুর সম্পর্ক ছিল। অ্যান্টিফোলাস যখনই মনমরা হয়ে পড়েছেন, দ্রমিও তখনই নানা রকম হালকা ঠাট্টা রসিকতার মধ্যে দিয়ে তাকে আনন্দ দিতে চেষ্টা করেছেন। দ্রমিওকে বেশ কিছুটা বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। অ্যান্টিফোলাস রাস্তার এদিকে ওদিকে চোখ বুলিয়ে দেখছেন আর ভাবছেন তার মা ভাইয়ের কথা। তারা যেন সমুদ্রের মধ্যেই হারিয়ে গেল। সমস্ত পৃথিবী ঘুরেও তাদের সন্ধান পাওয়া গেল না। হয়তো আর কোনোদিনই তাদের সঙ্গে দেখা হবে না। তবে তিনি বাবার কাছে কোন মুখে ফিরে যাবেন ভাবতে ভাবতে তিনি যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। ঠিক এমনই সময়ে তার সামনে দ্রমিওকে দেখে তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, কী হে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? টাকা পয়সা কোথায় রেখে এসেছো? দ্রমিও আরও অবাক হয়ে জবাব দিলে, এসব কী যাতা বলছেন? চলুন চলুন, তাড়াতাড়ি করুন। গিন্নিমা আপনাকে এক্ষুনি যেতে বলেছেন। আপনার সুন্দর গরম খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে যে। গিন্নিমা আপনাকে বাড়িতে ধরে নিয়ে যেতে বলেছেন। কী যাতা বকছো? কে গিন্নিমা? তুমি কি আমার সঙ্গে মজা করার আর সময় পেলে না? রেখেই জবাব দিলেন অ্যান্টিফোলাস। দ্রমিও মাথা ঠান্ডা রেখে ব্যাপারটা হালকা করতে চেষ্টা করলো। সে বলল, আপনার আদরের স্ত্রী আর শ্যালিকা খাবার টেবিলে বসে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার দেরি হলে খাবার ঠান্ডা হয়ে যাবে, গিন্নিমা গরম হয়ে যাবেন। বারবার এক কথা শুনে অ্যান্টিফোলাস ঘাড় রেগে যান। বললেন, তুমি জানো আমি বিয়েই করিনি। তোমার সঙ্গে আমি সহজভাবে মেলামেশা করি বলে তুমি কি এই আমাকে ভাবে রাস্তার মধ্যে হেনস্থা করবে? আমার এখনও এমন রসিকতা ভালো লাগছে না। আমরা বিদেশি, টাকাটা হোটেলে ঠিক জমা দিয়েছো কি না তার জবাব দাও। পাগলামি ছাড়ো এখন। দ্রমিওর যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। টাকা, হোটেল, এসব কথা শুনে দ্রমিও আকাশ থেকে পড়লেন। এদিকে রাস্তায় লোক জমে উঠেছে। বড়ই মুশকিল ব্যাপার। তবে কি তার প্রভুর মাথা খারাপ হয়ে গেল? দ্রমিও বলল, কর্তা রাগ করবেন না, দয়া করে ঘরে চলুন। আমি আপনার সঙ্গে রসিকতা করিনি, বরং আপনিই আমার সঙ্গে রসিকতা করছেন। এবার অ্যান্টিফোলাস ধৈর্য হারালেন। দ্রমিওকে বেশ কিছু উত্তম মধ্যম দিলেন। দ্রমিও দৌড়ে চলল গিন্নিমার কাছে। এপিসাসের অ্যান্টিফোলাসের স্ত্রী আদ্রিয়ানা ভৃত্য দ্রমিওর মুখে এসব কথা শুনে রেগে উঠলেন। নিশ্চয়ই তার স্বামী অন্য কোনো সুন্দরী মেয়ের প্রতি আসক্ত হয়েছেন, তার জন্যই এই ছল। রাগে জ্বলতে জ্বলতে তিনি নানা রকম কটু মন্তব্য করতে লাগলেন অ্যান্টিফোলাসের প্রতি। ছোট বোন লুসিয়ানা দিদির এই অহেতুক সন্দেহের বশে অকারণ রাগ কমাতে চেষ্টা করল। দ্রমিওকে মেরে সাইরাকিউসের অ্যান্টিফোলাস সোজা সরাইখানায় গিয়ে হাজির হলো। গিয়ে দেখে চিরপরিচিত দ্রমিও তার কথা মতো সরাইখানায় টাকা পয়সা আর জিনিসপত্র গচ্ছিত রেখে সেখানে হাজির। অ্যান্টিফোলাস তখন আবার দ্রমিওকে তার রসিকতার জন্য বকতে শুরু করেছেন। ইতিমধ্যে আদ্রিয়ানা বোন লুসিয়ানার সঙ্গে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো। আদ্রিয়ানা সাইরাকিউসের অ্যান্টিফোলাসকে নিজের স্বামী ভেবে নিঃসংকোচে বকাবকি শুরু করলেন। বিয়ের পর তাদের মধ্যে কত ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসা কিনা এক মহিলার দিকে চলে গেল। কিছুক্ষণ রাগারাগির পর নামলো অশ্রুর ধারা। আদ্রিয়ানা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এ কি হলো? হা ভগবান, এও কি সম্ভব? আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হলাম। অ্যান্টিফোলাস যতই বোঝায় যে সে তার স্বামীই নয়, আদ্রিয়ানা ভুল করছে, কিন্তু সে কথা আদ্রিয়ানা যেন শুনতেই পায় না। সে অ্যান্টিফোলাসকে তার বাড়িতে নিয়ে যাবেই। অগত্যা সাইরাকিউসের অ্যান্টিফোলাস এফিসাসের অ্যান্টিফোলাসের বাড়িতে যেতে বাধ্য হলেন। সেখানে গিয়েও তিনি অ্যান্টিফোলাস যে আদ্রিয়ানাকে স্বামী সম্ভাষণ করতে বারণ করলেন, তার মনে হলো তিনি যেন স্বপ্ন দেখছেন। কী অদ্ভুত পরিস্থিতি এসব! সাইরাকিউসের অ্যান্টিফোলাস যখন তার ভাইয়ের বাড়িতে ডিনার খেতে বসেছেন, সেই সময় বাড়ির কর্তা মানে এফিসাসের অ্যান্টিফোলাস
দরজা কড়া নাড়লেন, কিন্তু কর্ত্রী কড়া নির্দেশ, দরজা যেন খোলা না হয়। চাকর বাকর কেউই সাহস করে দরজা খুলতে পারছে না, আর বাইরে থেকে বারবার অ্যান্টিফোলাস ধাক্কা মারছেন। এ কী অদ্ভুত ব্যাপার! খাওয়ার সময় এমন তো কখনোই হয়নি। বাইরের অ্যান্টিফোলাস আর দ্রোমিওকে দেখে কাজের মেয়েটি হেসে বলল, ওপরে গিন্নিমা এখন তার কর্তার সঙ্গে খাচ্ছেন, আর দ্রোমিও রান্নাঘরে আছে। বহু চেঁচামেচি করেও যখন দরজা খোলা গেল না, তখন অ্যান্টিফোলাস অত্যন্ত ক্রুদ্ধ হয়েই চলে গেলেন। আদ্রিয়ানা অপর এক যুবকের সঙ্গে বসে ডিনার খাচ্ছে ভেবে তার শরীর ঝিমঝিম করে লাগলো। সাইরাকিউসে অ্যান্টিফোলাস খাওয়া শেষ করলেন। সেই মহিলাকে শতবার বারণ করা সত্ত্বেও তিনি তাকে স্বামী বলেই ডাকছেন। আবার বড় দ্রোমিও রাঁধুনি মেয়েটির প্রণয় সম্ভাষণে হক চুকিয়ে যাচ্ছে। সব জিনিসটাই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এটা কি জাদু মন্ত্রের দেশ নাকি? আদ্রিয়ানা ছোট বোন অবিবাহিতা লুসিয়ানাকে দেখে বড় অ্যান্টিফোলাসের ভালোবাসতে ইচ্ছে করছে, কিন্তু তার দিদি তাদের ভালোবাসার মেলামেশা মোটেই পছন্দ করছেন না। প্রভু ভৃত্য দুজনেই এ পরিবেশে অস্থির হয়ে উঠেছে। তারা এই কুহকের দেশ ছেড়ে পালাবার মতলব করলো। এক সুযোগে তারা এপিসাসের অ্যান্টিফোলাসের বাড়ি ছেড়ে পথে পা বাড়ালো। পথে তাদের সঙ্গে দেখা হলো এক স্বর্ণকারের। এই স্বর্ণকারটিও ভুল করলো। সে এক ছড়া হার অ্যান্টিফোলাসের হাতে গুঁজে দিল। অবাক অ্যান্টিফোলাস জানালো, এই হারের মালিক তো সে নয়। কিন্তু স্বর্ণকার বলে, আপনার হুকুমেই তো এই কাজ করলাম, যাক দাম পরে নেবে। এ কথা বললেই স্যাঁকড়াটি নিজের কাজে দৌড়েলো। আজব দেশের আজব আইন কানুন দেখে অ্যান্টিফোলাসের তখন ছেড়ে দেমা কেঁচেবাচি অবস্থা। দরকার নেই আর মায়ের ভাইয়ের সন্ধান, শেষ তাকে ডাইনিতে ভর করবে। স্যাঁকড়া বড় অ্যান্টিফোলাসকে ছোট অ্যান্টিফোলাস ভেবে হাড় ছড়া বিনা দ্বিধায় দিয়ে দিল। বাড়ি ফিরে এসে দেখলো তার বাড়িতে পাওনাদার বসে আছে। সুতরাং স্যাঁকড়া আবার ছুটলো হাড়ের বাকি পাওনা আদায় করার জন্য। এবার সে করলো আরও এক ভুল। ছোট অ্যান্টিফোলাসকে রাস্তায় দেখতে পেয়ে তার কাছে হাড়ের দাম চাইল। তিনি তো অবাক, হাড় পেলে তবেই তো সে দাম দেবে। স্যাঁকড়াও অবাক হয়ে যায়, এ কী রকম ব্যাপার হলো? এক্ষুনি হাড় ছড়া দিলাম আর আপনি আমায় এসব কি বলছেন? দুজনেই ঠক জোচ্চোর, এসব গালাগাল দিতে লাগলো। কথা কাটাকাটির মধ্যে চারিদিকে লোক জমে উঠল। স্যাঁকড়া অ্যাঞ্জেলো নিরুপায় হয়ে সরকারি পেয়াদাকে ডেকে অ্যান্টিফোলাসের বিরুদ্ধে পায়না দিতে অস্বীকারের অভিযোগ আনল। পেয়াদা তাকে ধরতে দড়ি বেঁধে জলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করলো। ছোট দ্রমিও ছিল প্রভুর সঙ্গে। সে মনিবের কথা তাড়াতাড়ি 200 মোহর আনতে গেল মনিবপত্রনীর কাছে মনিবের মুক্তির জন্য। আদ্রিয়ানা এবার শোনামাত্রই স্বামীকে খালাস করার জন্য দ্রমিওর হাতে মোহর গুঁজে দিলেন। যথারীতি দ্রমিও আবার সেই ভুল চক্রে পড়ল। 2 চাকর আর 2 মনিবের আকৃতি মিলনই এই জটিলতার কারণ। বড় অ্যান্টিফোলাসকে আসতে দেখে দ্রমিও ভাবলে মনিব এখন হয়তো ছাড়া পেয়ে গেছেন। যাক, তবুও টাকাটা তার হাতেই দিয়ে দিল। টাকা হাতে পেয়ে বড় অ্যান্টিফোলাস ভাবলেন, যে মহিলা তাকে স্বামী বলে ডেকে নিয়ে যত্ন করে খাওয়ালেন, এ টাকা তিনিই পাঠিয়েছেন। ফেরত দিতে গেলে আবার নানা ঝামেলা হবে, তার চেয়ে বরং চুপচাপ নিয়ে নেওয়াই ভালো। আর দ্রমিওকে বললেন যে সে যেন যত তাড়াতাড়ি পারে সেন্টুর হোটেল থেকে মাল নিয়ে জাহাজে ওঠার ব্যবস্থা করে। অ্যান্টিফোলাস বন্দরের দিকে পা বাড়ালেন। এপিসাসে এই একটা দিনের মধ্যে কি নাজেহালি না হতে হলো ভাবতে ভাবতে পথ চলতে লাগলেন। সত্যি মজার দেশ বটে এই এপিসাস। রাস্তার লোকেরা সম্পূর্ণ অপরিচিত হওয়া সত্ত্বেও তাকে নমস্কার জানাচ্ছে, তার কুশল জানতে চাইছে। কেউ বা তাকে নিমন্ত্রণ করছে, কেউ রাস্তার মাঝেই তার গায়ের জামার মাপ নিচ্ছে। সে যেন এক মহামান্য ব্যক্তিত্ব হয়ে গেছে। নানা রকম খোসামোদে কথা শুনতে শুনতে তিনি জাহাজ ঘাটের দিকে এগিয়ে চললেন। এখানে থাকলে তার মাথা সত্যিই খারাপ হয়ে যাবে। এদিকে ছোট দ্রমিও দৌড়ে এলো তার প্রভু পত্নীর কাছে। এবার সে ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রভুর মাথাটি একেবারে খারাপ হয়েছে। বলে কিনা সেন্টুর থেকে মালপত্র নিয়ে জাহাজে উঠতে হবে। কোথায় সেন্টুর আর কোথায় জাহাজ? মনিবের জাহাজে বা হোটেলে দুটার দরকার কি? এসব কথা শুনে আদ্রিয়ানা অস্থির হয়ে উঠলেন। লুসিয়ানাকে সঙ্গে নিয়ে তখনই বেরিয়ে পড়লেন স্বামীকে ধরে আনার জন্য। কিছু দূর যেতেই আদ্রিয়ানার সঙ্গে ছোট অ্যান্টিফোলাসের দেখা। আদ্রিয়ানার তো চক্ষু স্থির। পেয়াদারা রাস্তা দিয়ে তার স্বামীকে বেঁধে নিয়ে চলেছে। এ আবার কী ব্যাপার? কাছে যেতেই স্বামী শুরু করলেন অকথ্য গালাগাল। এই কি স্ত্রীর ব্যবহার? ক্ষুধার্ত স্বামীকে বাড়িতে ঢুকতে না দিয়ে অন্য পুরুষের সঙ্গে যে খেতে পারে তাকে সে স্ত্রী বলেই স্বীকার করে না। অকারণে পেয়াদার হাতে বন্দী হতে হয়েছে, কারণ আদ্রিয়ানা জরিমানার টাকাই পাঠায়নি। আসলে সেই জরিমানার টাকা জমিয়ে দিয়েছিল বড় অ্যান্টিফোলাসের হাতে। ছোট অ্যান্টিফোলাস সে কথা জানবে কীভাবে? সে তো চেঁচামেচি করবেনি। আর অ্যাদ্রিয়ানা ভাবছে স্বামী পাগল, কান্নাকাটি শুরু করেছেন। তাকে এই অঞ্চলে সবাই ভালোভাবেই চেনে। ছোট অ্যান্টিফোলাসকে জোর করে বেঁধে সবাই বাড়িতে পৌঁছে দিয়ে আসতে সাহায্য করলো। পেয়াদারাও তাদের টাকা নিয়ে গেল। আদ্রিয়ানা খবর দিয়ে ওঝাকে আনালেন। সেখানে মাথা খারাপ হলে ওঝাটাই চিকিৎসা করতো। এবার ওঝার হাতে ছোট অ্যান্টিফোলাসকে দিয়ে বাড়ির দরজা ভালোভাবে বন্ধ করে আদ্রিয়ানা টাকা নিয়ে ছুটলেন স্যাঁকড়া অ্যাঞ্জেলোর কাছে পাওনা মেটানোর জন্য। পথে যেতে তিনি থমকে দাঁড়ালেন। এ কি ভুল দেখছেন না তো? এইমাত্র তো স্বামীকে ঘরে বন্ধ করে ওঝার কাছে রেখে এসেছেন। তিনি বেরিয়ে আসলেন কিভাবে? না, তিনি তো ঠিকই দেখছেন, এ যে অ্যান্টিফোলাসই।
এলোমেলো চুল, উদ্ভ্রান্তের মতো এগিয়ে চলেছেন সাইরাকিউসের অ্যান্টিফোলাস। আবার সেই ভুলের পুনরাবৃত্তি। আদ্রিয়ানা তাকেই স্বামী ভাববেন। বাড়িতে ফিরে যাওয়ার জন্য পীড়াপিড়ি শুরু করলেন। নিরুপায় হয়ে বড় অ্যান্টিফোলাস ভৃত্য বড়দ্রমিওকে নিয়ে একটা মঠের মধ্যে ঢুকে পড়লেন। সামনে এক বৃদ্ধা সন্ন্যাসিনীকে দেখে তার কাছে আশ্রয় চাইলেন। আদ্রিয়ানা পিছুতে এসেছেন। তিনি সন্ন্যাসিনীর কাছে গিয়ে তার স্বামীকে বার করে দিতে বললেন, কিন্তু সন্ন্যাসিনীও নারাজ। আশ্রিতকে তো তিনি ছাড়তে পারেন না, এটা মঠের আইন। আর তাছাড়া এই ছেলেটির মুখে কোনো বিকৃতির ছাপ তো তিনি দেখতে পাচ্ছেন না। নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, সুতরাং এখন ছেলে দুটিকে ছাড়তে পারবেন না। একথা শুনে আদ্রিয়ানা ছুটলেন ডিউকের কাছে, যাতে ডিউক তার স্বামীকে ছাড়ার জন্য নির্দেশ দেন। ঘটনাবহুলেই একটি দিনের মধ্যে দুজোড়া যমজ ভাইয়ের আকৃতিগত সাদৃশ্যের জন্য এক ভুলের পাহাড় জমে উঠল। নাটকের আর এক অঙ্কে ক্লান্ত শ্রান্ত বৃদ্ধ ইজিয়ানকে দেখা যাচ্ছে তার জীবনের অন্তিমকাল ঘনিয়ে আসছে। সূর্যাস্তের সময় প্রায় উপস্থিত, কিন্তু এখনও তার হয়ে কেউই মুক্তিপণ দিতে আসেনি। হতাশার অন্ধকার নিয়ে এগিয়ে চলেছেন তিনি মঠের দিকে, যেখানে হবে তার প্রাণদণ্ড। ইজিয়ান এগিয়ে বললে ভুল হবে। জনস্রোত তাকে এগিয়ে নিয়ে চলেছে মহা উল্লাসে, যেন এক মহা উৎসবে যোগ দিতে চলেছে তারা। সঙ্গে রয়েছেন স্বয়ং ডিউক আর সশস্ত্র প্রহরীর দল। ঠিক এমনই সময়ে আদ্রিয়ানা এই শোক মিছিলের সামনে উপস্থিত হলেন। ডিউকের সামনে গিয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। তিনি ডিউকের কাছে এই অন্যায় সুবিচার দাবি করেন। তার উন্মাদ স্বামীকে মঠের সন্ন্যাসিনী কোন অধিকারে আশ্রয় দিতে পারেন? ডিউক মহাশয় আদ্রিয়ানাকে স্থির হতে বললেন, কেননা তিনি অ্যান্টিফোলাসকে অত্যন্ত স্নেহ করেন। একটি শক্তিমান এবং বুদ্ধিমান ছেলে পাগল হয়ে গেছে, একথা শুনে তিনি মর্মাহত হলেন। এই কথোপকথনের মধ্যে হঠাৎ এফিসাসের অ্যান্টিফোলাস তার ভৃত্য দ্রমিওর সঙ্গে ব্যস্ত সমস্তভাবে ডিউকের সামনে উপস্থিত হলেন। ইনিও ন্যায়বিচারের আশায় ডিউকের সন্ধানে এসেছেন। তার স্ত্রী আদ্রিয়ানা তাকে মিথ্যে পাগলামির অভিযোগে নাজেহাল করে ছাড়ছে। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে করতে প্রহরীদের অজান্তেই তিনি তার হাতের বাঁধন ছিঁড়ে ফেললেন। হঠাৎ এমনইভাবে মুখোমুখি স্বামীকে দেখে আদ্রিয়ানা তো হতবাক। এই কয়েক মিনিট আগেই তো তিনি মঠের মধ্যে ছিলেন, বাইরে এলেন কখন? ছোট অ্যান্টিফোলাসকে দেখে ইজিয়ান আনন্দে আত্মহারা হলেন। ভাবলেন মৃত্যুর আগে তার একটা আশা ঠাকুর পূর্ণ করেছেন। তিনি অ্যান্টিফোলাসের নাম ধরে ডাকলে অ্যান্টিফোলাস তার দিকে তাকালেন, কিন্তু তাকে বাবা বলে মেনে নিতে পারলেন না। মৃত্যুর আগে প্রদীপটা যেমন দপ করে জ্বলে নিভে যায়, ইজিয়ানের প্রাণের শেষ আশাটুকুও তেমনইভাবে নিভে গেল। তবুও তিনি বারবার নানা রকম ভালোবাসার পুরনো কথা স্মরণ করিয়ে দিতে লাগলেন। তিনি ছেলেকে চিনতে পেরেছেন, আর ছেলে তাকে চিনতে পারছে না। মর্মান্তিক দুঃখ, যন্ত্রণা, শোক, বিরহ তার জীবনকে নিঃশেষিত করে দিচ্ছে। শরীর পুড়ছে ভেঙে, মুখশ্রী হয়েছে মলিন। তাই তাকে না চিনতে পারায় তিনি ছেলেকে দোষী ভাবতেও পারছেন না। মুক্তিপণ না হয় নাই পাওয়া গেল, তবুও ছেলেকে তো তিনি দেখতে পেলেন, সেইটুকুই ঈশ্বরের পরম দয়া। এই সময় মঠের ভেতর থেকে সন্ন্যাসিনী বড় অ্যান্টিফোলাস আর বড় দ্রমিওকে সঙ্গে নিয়ে ডিউকের সামনে হাজির হলেন। আদ্রিয়ানা কিছুই বুঝতে পারেন না। এ কি, তার সামনে দুই স্বামী এবং দুজন ভৃত্য! সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। ভুলের সময়ে ডিউক সব কিছুরই মীমাংসা করে ফেললেন। সমস্ত ব্যাপারটাই হয়েছে ভুলের ভিত্তিতে। আকৃতির সাদৃশ্য বারবার বিভ্রান্ত ঘটিয়েছে, সাধারণ ঘটনাকে জটিল করে তুলেছে। ইজিয়ানের গল্পের প্রথমাংশে ছিল দুটি ছেলে, বড় অ্যান্টিফোলাস এবং ছোট অ্যান্টিফোলাস, এবং দুটি যমজ ভৃত্য, বড় দ্রমিও ছোট দ্রমিও। সুতরাং একথা সত্য যে সেটা ডিউক নিজেই স্বীকার করলেন। এই অদ্ভুত মিলনলগ্নে মঠের সন্ন্যাসিনী নিজের পরিচয় দিলেন যে তিনি ইজিয়ানের স্ত্রী অ্যামিলিয়া। সন্ন্যাসিনীর দিকে অল্পক্ষণ তাকানোর পরই ইজিয়ানেরও আর চিনতে সময় লাগলো না। এক অভাবনীয় আনন্দ এই মিলনক্ষণটিতে পূর্ণতা এনে দিল। নাবিকরা এমিলিয়াকে তার ছেলে দুটি সমাজ জাহাজে তুলেছিল। এফিসাসে তার এসে অ্যামেলিয়াকে বন্দরে ছেড়ে দিয়ে তারা ছেলে দুটিকে কেড়ে নিয়ে যায় বিক্রির জন্য। তিনি তখন এক মঠে আশ্রয় পেলেন। তিনি সন্ন্যাসিনী হলেন। তার ন্যায়নিষ্ঠা, সেবাপরায়ণতা দেখে সবাই তাকে মঠের অধ্যক্ষা পদে অভিষিক্ত করল। তার এই সুবিচার এবং আর্ত সেবার জন্য নিজের অজান্তেই তিনি নিজের ছেলেদের রক্ষা করেছেন। দীর্ঘকালের জন্য বিচ্ছিন্ন মা, বাবা আর ছেলেরা আবার মিলিত হলেন। তাদের মনে আনন্দের বাণ ডাকল। মা, বাবা এবং দুই ছেলে বিহ্বল হয়ে পড়লেন। কারো যেন মনেই রইল না যে ইজিয়ান প্রাণদণ্ডে দণ্ডিত। একটু স্থির হওয়ার পর এফিসাসের অ্যান্টিফোলাস বাবার মুক্তির জন্য ডিউকের কাছে মুক্তিপণ দিতে গেলেন, কিন্তু ডিউক নিজেও এই অপূর্ব মিলন আনন্দে আনন্দিত হয়ে সে অর্থ নিলেন না। তিনি ইজিয়ানকে এমনি মুক্ত করে দিলেন। এদের সবাইকে নিয়ে তিনি মঠে প্রবেশ করলেন। একটি সুখী পরিবার যে বহু আঘাত সংঘাতের মধ্যে দিয়ে আবার মিলিত হতে পেরেছে, সেজন্য তিনি মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রণতি জানালেন। মিলনান্ত গল্পটির শেষ এখানেই। আরও কয়েকটি তুলির আঁচড় দিয়ে শিল্পী গল্পটিকে মনোরম রসময় পূর্ণতা দিয়েছেন। বড় অ্যান্টিফোলাসকে আদ্রিয়ানার বোন লুসিয়ানার সঙ্গে বিয়ের কথা দিয়ে তার পাগলামির চিকিৎসা করা হলো।
আর বেচারা ছোট অ্যান্টিফোলাসের হিংসুটে জেদি বউ আদ্রিয়ানার স্বভাব সংশোধিত হলো শাশুড়ির পবিত্র সংস্পর্শে এসে। আর দুই দ্রমিও, তাদের আনন্দ দেখে কে? এরপর ইজিয়ান তার সুখের সংসার নিয়ে দীর্ঘক্ষণ এবং দীর্ঘদিন এপিসাসে কাটালেন। আকৃতির মিল নিয়ে আর কখনো কোনো গোলমাল হলেই তারা এই ভুলে ভরা মারাত্মক দিনটির কথা মনে করতেন। তো এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি দ্য কমেডি অফ এরর্স। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাশ। শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলের সম্প্রচারিত এই কমেডি অফ এরর্স। এখানেই শেষ হচ্ছে এই পর্বটি। এর পরের সপ্তাহে অর্থাৎ 31শে মার্চ 2022 বৃহস্পতিবার ঠিক সকাল 9টায় দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি জুলিয়াস সিজার। শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 31শে মার্চ 2022। ধন্যবাদ।